পরীক্ষা নিয়ে টেনশন বা দুশ্চিন্তা আমাদের তো সবারই আছে। সেটা কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, সেটা জিআরই টোফেল টাইপের এক্সাম হতে পারে, টার্ম ফাইনাল এক্সাম হতে পারে, অথবা অন্য যে কোনো জাতীয় টেস্ট হতে পারে, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড যে কোনো একটা টেস্ট হতে পারে, জবের কোনো রিটেন এক্সাম হতে পারে। তো এক্সামে ভালো করার সাথে অথবা এক্সামের জন্য আমরা যখন প্রিপারেশন নেই সেটাকে অপটিমাইজ করার জন্য আমাদের অ্যাপ্রোচ এবং আমাদের মাইন্ডসেট এবং আমাদের ফিলোসফি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এক্সাম ফিলোসফি নিয়ে কথা বলার জন্য আজকের এই এপিসোডটা। আশা করি যে যারা হচ্ছে স্টুডেন্ট বা বিভিন্ন রকম প্রফেশনাল এবং নিয়মিত বিভিন্ন রকম টেস্ট সিচুয়েশন বা এক্সাম সিচুয়েশনে পড়েন, কিংবা যারা জিআরই টোফেল জাতীয় পরীক্ষার বিভিন্ন স্ট্যান্ডার্ড টেস্টের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছেন, তাদের জন্য এই এপিসোডটা কাজে আসবে। তো প্রথমে শুরু করি যে এটা তো বলাই বাহুল্য, আমাদের নিজস্ব যে নেচার, আমরা কিভাবে টেস্ট দিই, আমরা কিভাবে শিখি, আমরা কিভাবে প্রিপারেশন নিই, অথবা আমরা কোনো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়লে সেটাকে কীভাবে হ্যান্ডেল করি এবং সেটার জন্য কীভাবে প্ল্যান করি, এই ধরনটা এইটা কিন্তু মানুষ থেকে মানুষে অনেক ভ্যারি করে। অর্থাৎ একজন লার্নার হিসেবে আমাদের নিজস্ব নেচারটা বুঝতে পারাটা খুবই জরুরি। এই যেমন সময়ের দিক থেকে যদি বলি, অনেক এক্সামিনি আছে যারা অনেক বড় সময় নিয়ে পড়তে পছন্দ করে, অর্থাৎ একটানা পড়তে পছন্দ করে। আবার কিছু কিছু অনেক স্টুডেন্ট আছে যারা খুব সহজে বোর্ড হয়ে যায় এবং অ্যাটেনশন স্প্যান কম। তাদের ক্ষেত্রে আবার হচ্ছে ছোট ছোট অনেকগুলো সেশন করলে সেটা তাদের জন্য ইফেক্টিভ হয়। কাজেই এক্সাম সিচুয়েশনে আমার নেচারটা কীরকম সে অনুযায়ী আমি যদি আমার সিলেবাস বা যতটুকু কন্টেন্ট আমরা কাভার করছি সেই অনুযায়ী যদি আমার রুটিন সেট করি, তাহলে এটা অপটিমাইজ করাটা সহজ হয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসে যে কতটুকু আমরা রিটেইন করতে পারি। এই ব্যাপারে আমরা আমাদের অনেকের অনেক এফোর্ট দেওয়ার পরেও আমাদের প্রিপারেশন খারাপ হয় বা এটার কারণে ওভারঅল এক্সামের পারফরমেন্সও খারাপ হয়। সেটা হচ্ছে যে আমরা যতটুকু পড়ি ততটুকু আমরা রিটেইন করতে পারি না। অনেকে আছে যে যদি একটা চ্যাপ্টার, সেটাকে যদি আমরা ধরি যে 10 পৃষ্ঠা, তাকে যদি জাস্ট রিডিং পড়তে বলা হয় এবং তারপর জিজ্ঞাসা করা হয়, দেখা যাবে যে 10 পৃষ্ঠার মধ্যে তার 9 পৃষ্ঠাই মনে আছে, 90% রিটেইনমেন্ট। আবার অনেকের আছে যে তাকে যদি একবার পড়তে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সে হয়তো অস্পষ্টভাবে আইডিয়াটা বলতে পারছে, কিন্তু যেই কন্টেন্ট, যে ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে ডেসক্রাইব করতে পারছে না। অর্থাৎ তার রিটেইন করার ক্ষমতাটা কম, এবং তাকে যদি আপনি ওই একই জিনিস আরও কয়েকবার পড়তে দেন তাহলে হয়তো সে দেখা যাবে যে তার রিটেইনমেন্টটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ কারো হচ্ছে একই টপিকের উপর রিপিটেটিভ সেশনের প্রয়োজন হয় জিনিসটা পুরোপুরি আয়ত্ত করতে। এটা হচ্ছে রিটেইন করা বলতে আমি কিন্তু বোঝাচ্ছি না যে মুখস্থ করে ফেলার যে ব্যাপারটা, বরঞ্চ বিষয়বস্তু পুরোপুরি বুঝতে পারার যে ব্যাপারটা। অনেকে হয়তো একবার বুঝলে পুরো আইডিয়াটা বুঝে যায়, অনেকে আছে প্রথমবার পড়লে শুধুমাত্র অস্পষ্টভাবে ফ্রেমওয়ার্কটা বোঝে, কিন্তু স্টেপগুলো বুঝতে পারে না, বা ফিজিক্যালি কি মিন করে কোনো একটা প্রসেস বা যে কোনো কিছুই, যে কোনো একটা টপিক এখানে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে বা এটা অ্যাপ্লিকেশনটা কি হতে পারে, সেটা হয়তো ধরতে তাকে আরও 2-3 বার পড়তে হয়। তো এটা স্টুডেন্ট থেকে স্টুডেন্টে হচ্ছে ভ্যারি করে, এবং সেই অনুযায়ী একজন স্টুডেন্ট যদি নিজের পড়াশোনাটা অপটিমাইজ করে তাহলে সেটা ইজিয়ার হয়। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্যাকটিক্স। প্রত্যেকটা ইনস্টিটিউশনের কিন্তু একটা ধরন থাকে, সেটার ম্যাটেরিয়াল কীরকম, সেটার এক্সামগুলোর ডিফিকাল্টির উপরে বেস করে বিভিন্ন রকম পার্থক্য থাকে, এবং এই ট্যাকটিক্সগুলো সাধারণত যারা খুব আর্লি স্টেজে ধরে ফেলতে পারে তারা হচ্ছে সাধারণত সেখানে এক্সামগুলোতে ভালো করে। যেমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে টার্ম ফাইনাল ফোকাসড, যেমন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোর দিকে যদি তাকাই, সেগুলোতে টার্ম ফাইনালের উপর বেশি ওয়েট থাকে। তো অনেক স্টুডেন্ট আছে যে সারা সেমিস্টার অনেক পড়াশোনা করে,
কিন্তু অ্যাকচুয়ালি সে টার্ম ফাইনালের জন্য যে স্পেসিফিকভাবে কাস্টমাইজড ওয়েতে এবং খুবই ইন্টেন্স লেভেলের যে একটা ফাইট দিতে হয়, সেটা হচ্ছে না দেওয়ার কারণে তার রেজাল্টটা খারাপ। হয়তোবা সে অনেক কিছুই জানে, পুরো সেমিস্টার অনেক এফোর্ট দিয়েছে, তারপরেও আবার অনেক ট্যাকটিক্যাল স্টুডেন্ট থাকে যে হচ্ছে হয়তো বা সব কিছু সম্পর্কে তার আইডিয়া নেই, সে হয়তো পুরো সেমিস্টার অতটা ছিল না, রেগুলার ছিল না বা অ্যাটেন্টিভ ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে সে টার্ম ফাইনালটার উপরে খুব বেশি ফোকাস দেয় এবং সেই অনুযায়ী প্রবলেম সলভিংয়ের উপরে অনেক বেশি ফোকাস করার কারণে সে অ্যাকচুয়ালি জানে যে পরীক্ষার হলে ওই টাইম কনস্ট্রেন্টের মধ্যে থেকে, ওই প্রেশারের সিচুয়েশনের মধ্যে থেকে কিভাবে কোয়েশ্চেনগুলো আনসার করে আসা যায়। এটা অনেক ক্ষেত্রে প্র্যাকটিসের উপর নির্ভর করে, সো তার রেজাল্টটা দেখা যায় ভালো হয়। তো ইনস্টিটিউশনাল ট্যাকটিক্স হচ্ছে যে ভালো বুঝতে পারে, দেখা যায় যে তার রেজাল্টটা ভালো হয়। আবার সব প্রতিষ্ঠান আবার এমন না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে হচ্ছে এরকম কনসেন্ট্রেটেডভাবে পুরো ওয়েটটা টার্ম ফাইনালের উপর দিয়ে রাখে না, বরং ডিস্ট্রিবিউটেড লোডিং দেয় এবং অনেক রকম কোলাবোরেটিভ কাজকর্মের উপর ওয়েট থাকে, যেমন হচ্ছে বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাসাইনমেন্ট ইত্যাদি থাকে, সেগুলোতে আবার ওয়েট অনেক বেশি থাকে, যার কারণে পুরো সেমিস্টার যারা হচ্ছে কাজ করে তাদের ওই সেটিংয়ে রেজাল্টটা ভালো হয়। সেক্ষেত্রে আবার যারা শুধু এক্সাম আসলে পড়ে তাদের ক্ষেত্রে খুব একটা লাভ হয় না, কারণ দেখা যাচ্ছে এক্সামে হয়তো মাত্র 20-25% ওয়েট। সো ইনস্টিটিউশনের ধরন বা এক্সামের ধরনটার উপর বেস করে যদি পড়াশোনার ধরনটাকে সেট করে নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে জিনিসটা অপটিমাইজ করা সম্ভব। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে যদি আমি ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে বিষয়টা খুব ভালোভাবে বোঝা যাবে। ধরি যে কোনো স্টুডেন্ট 2 মাস সময় হাতে নিয়ে জিআরইর প্রিপারেশন নিচ্ছে এবং তার দুটো উইক পয়েন্ট হচ্ছে ভোক্যাব এবং লং প্যাসেজ বা রিডিং কম্প্রিহেনশন যেটাই বলি। সে এই দুটো বিষয় হচ্ছে খুবই উইক এবং এই বিষয়টা নিয়ে তার হচ্ছে ভয়ও চলে আসছে এবং সে যতই প্র্যাকটিস করছে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। অথবা ধরা যাক যে সে এখনও প্রিপারেশন শুরু করেনি, তার এই ধরনের ভীতিগুলো আছে বা আমরা মোটামুটিভাবে জানি যে তার এই বিষয়গুলোতে উইকনেস আছে। তাহলে এখন সে এই এক্সামটাকে হ্যান্ডেল করার জন্য কি আসলে করতে পারে? প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার যে স্ট্রেংথ এবং উইকনেস এগুলোকে কোয়ান্টিফাই করা, এটা হচ্ছে জরুরি। এ কারণে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে কোনো রকম প্রিপারেশন ছাড়া একটা ফুল লেন্থ মক টেস্ট দিয়ে দেয়া, মানে কীরকম স্কোর আসবে সেটা নিয়ে মোটেও চিন্তা না করে একটা পুরোপুরি মক টেস্ট দিয়ে দেওয়া সিরিয়াসলি, এবং তারপর সেই স্কোরটা নিয়ে বসা। সেই স্কোরে কিন্তু বেশ কয়েকটা জিনিস বেরিয়ে আসবে যে আপনি অলরেডি কোন কোন জিনিসে স্ট্রং, আপনি অলরেডি কোন কোন জিনিসে উইক, খুব বেশি উইক, ভয়াবহ লেভেলের উইক, এবং কোন কোন বিষয়ে একটু এফোর্ট দিলে আপনি ভালো করতে পারবেন বলে মনে হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আপনি নোট করে ফেলতে পারবেন, কোয়ান্টিফাই করে ফেলতে পারবেন বা আলাদা করে ফেলতে পারবেন। তো তাহলে আপনার রিয়েল পিকচারটা প্রিপারেশনের শুরুতেই একেবারে চলে আসবে। কাজেই আপনি হচ্ছে ওইভাবে আপনার প্রিপারেশনের ওয়েটগুলো অ্যাসাইন করতে পারবেন যে কোন বিষয়টাতে আপনি বেশি সময় দিয়ে প্রিপারেশন নেবেন, কোন বিষয়টাতে হচ্ছে কম সময় নিয়ে প্রিপারেশন নেবেন। এখন ধরি যে এই স্টুডেন্টের অ্যাটেনশন স্প্যানও বেশ কম, তাকে যদি এখন বলি যে দিন রাত ধরে শুধু জিআরই পড়ো, সে যেটা হবে যে 2 দিন পড়তে পারবে, তৃতীয় দিনে হচ্ছে ছেড়ে দেবে এবং দেখা যাবে যে 7 দিনের গ্যাপে চলে গেছে, কোনো কাজের কাজ কিছুই হয়নি। সো সেক্ষেত্রে সে এমন একটা রুটিন সেট করতে পারে, প্রতিদিন হয়তো 3-4 ঘন্টা, সেগুলোতে হচ্ছে কয়েকটা ছোট ছোট সেশন করা, যেগুলোতে হয়তো 30 মিনিটসের সেশন, সেই সেশনগুলোতে সে হচ্ছে প্রত্যেকটা টপিক হচ্ছে আলাদা আলাদা করে টাচ করবে। আর যেগুলোতে ওই যে মক টেস্টে যেই জিনিসটাতে হচ্ছে কম স্কোর এসেছিল, সেইগুলোতে ওয়েট বেশি দিয়ে বা একটু টাইম বেশি অ্যাসাইন করে তারপর হচ্ছে প্রিপারেশন নিতে হবে। তো তাহলে যে বিষয়টা হচ্ছে আপনার একটা অভ্যাসের মতো হয়ে যাবে 2-1 সপ্তাহের মধ্যেই। আপনি যত যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দিনই আপনি স্কিপ করবেন না। আপনি হচ্ছে যত যাই হোক ওই 3-4 ঘন্টা প্রিপারেশন অবশ্যই নেবেন এবং সলভ করবেন, সেটাতে স্কোর যাই আসুক না কেন। এই জিনিসটাকে অভ্যাস বানানোটা জরুরি, যাতে হচ্ছে আপনার প্রিপারেশন নিতে বসতে হবে জিনিসটা তখন যাতে আর আপনার জন্য খুব একটা কঠিন কিছু না হয়ে থাকে, বরং জিনিসটা যেন সোজা হয়ে যায়। তখন আপনি
আর একটু সেকেন্ড স্টেজের প্রিপারেশনটা হচ্ছে শুরু করতে পারবেন, যে এখন আপনারা প্রিপারেশন নিতে কীভাবে বসতে হবে, কতটুকু কোথায় টাইম অ্যাসাইন করতে হবে, এগুলো নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। অলরেডি আপনার হচ্ছে একটা ফরম্যাট দাঁড়িয়ে গেছে, কাজেই আপনি এখন হচ্ছে স্কোর ইমপ্রুভমেন্ট ইত্যাদি নিয়ে হচ্ছে চিন্তা করতে পারেন। এখন এই জাতীয় প্রিপারেশনের ক্ষেত্রে যেটা হয়, অনেক স্টুডেন্টের সমস্যা হয় হচ্ছে টাইম লিমিট নিয়ে, যে নির্দিষ্ট টাইমে রেসপন্স শেষ করতে পারছি না। দেখা যাচ্ছে যে একটা প্যাসেজ পড়তেই আমার আধা ঘন্টা লেগে যাচ্ছে, তারপরেও বুঝতে পারছি না, আর আনসারগুলোর কথা তো ছেড়েই দিলাম, সবই ভুল আনসার দিচ্ছি বা আন্দাজে দাগাচ্ছি, অথবা হচ্ছে মোটামুটি আধা কাপচাভাবে বুঝে আনসার দিচ্ছি। বুঝে আনসার দিতে গেলে অনেক বেশি সময় লাগছে। তাহলে যেটা করতে পারেন যে সিমিলার টপিকে বেশ কয়েকটা প্যাসেজ খুঁজে বের করবেন এবং একবার হচ্ছে আনটাইমড কন্ডিশনে, যত খুশি সময় লাগুক এভাবে এই সেটিংয়ে, আরেকবার হচ্ছে টাইমড কন্ডিশনে, মানে যতটুকু সময় আপনার দেওয়া উচিত সেই অনুযায়ী সলভ করবেন সিমিলার দুটো টপিক। এই কাজটা ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে যেটা হবে, আপনার টাইম নিয়ে ভয়টা চলে যাবে এবং আন্দাজটা হচ্ছে তৈরি হয়ে যাবে, যার কারণে আপনার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার সময় যেটা, সেটা আয়ত্তে চলে আসবে। আরেকটা বিষয় যেটা আপনার স্কোর ইমপ্রুভমেন্টে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে যে একটা অনেস্ট সেশন রাখা প্রত্যেকটা টেস্টের পর। আপনি তো প্রতিদিনই হচ্ছে টেস্ট দিচ্ছেন বা ড্রিল করছেন, প্রত্যেকটা ড্রিলের পর বা টেস্ট সেশনের পর, ধরুন যে আজকে আপনি একটা প্যাসেজ সলভ করলেন, সেটাতে 10টা কোয়েশ্চেন ছিল, সেই সেশনটা সলভ করার পরপরই যখন আপনার পুরো মেমোরিটা এখনও হচ্ছে আছে আপনার ভেতরে, তখন আপনি হচ্ছে একটা বড় অনেস্ট সেশন রাখবেন প্রত্যেকটা আনসার অ্যানালিসিস করার জন্য। কিভাবে অ্যানালিসিস, যে ঠিক হয়েছে না ভুল হয়েছে জাস্ট এতটুকু না, এখানে আপনি আসলে ঠিক কী চিন্তা করেছিলেন, আপনি কি কোয়েশ্চেনটাই বুঝতে পারেননি, নাকি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন কিন্তু অপশনগুলো বুঝতে পারেননি, নাকি টাইম নিয়ে স্ট্রাগল করেছেন, নাকি আন্দাজে উত্তর দিয়েছেন। তো এইভাবে হচ্ছে অ্যানালিটিক্যাল ওয়েতে একটা অনেস্টলি জিনিসটা যখন আপনি এভালুয়েট করবেন, তখন বেশ কয়েকবার কাজটা করার পর আপনি কিন্তু ওই সেকশনটাতে উন্নতি করা শুরু করবেন এবং প্যাসেজ জিনিসটা বা প্যাসেজ ছাড়াও অন্যান্য যে ধরনের সেকশনগুলো আছে, অ্যানালিটিক্যাল রাইটিং হোক অথবা অন্যান্য যে সমস্ত সেকশন আছে, ইভেন টোফেলের ক্ষেত্রেও আপনি যখন প্র্যাকটিস করবেন একটা সেকশন, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, সেগুলোর ক্ষেত্রে আপনি যদি এভাবে অনেস্টলি অ্যানালিসিস করেন প্রত্যেকবার টেস্ট দেওয়ার পর, তাহলে কিন্তু আপনার হচ্ছে একে তো অ্যানালিটিক্যাল একটা মাইন্ডসেট গড়ে উঠবে, আপনি হচ্ছে ভুলগুলো ডিটেক্ট করতে পারবেন এবং টেস্টটা তখন শুধু টেস্ট না থেকে পারপাসফুল একটা জিনিস হয়ে দাঁড়াবে এবং আপনার স্কোর ইমপ্রুভমেন্টে অনেক হেল্প করবে। এখন আমরা অনেক ক্ষেত্রে টাইম রেঞ্জটা নিয়ে বেশ ভুল করি। দেখা যায় যে আমার এত পেতেই হবে, এটা ঠিক করে আমি প্রিপারেশন শুরু করলাম, কিন্তু সময় দিচ্ছি মাত্র 2 সপ্তাহ, জাস্ট পরীক্ষার 2 সপ্তাহ আগে আমি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করেছি। আপনি যদি দেখেন যে বেশ কয়েকবার একই টেস্ট দিচ্ছেন বা একই সিমিলার টপিকের উপর টেস্ট দিচ্ছেন কিন্তু স্কোর মোটামুটি একই রকম আসছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এখানে খুব বেশি উন্নতি করা সম্ভব না। আপনার হয়তো একটা থ্রেশহোল্ডের মধ্যে থেকে আপনি বা একটা রেঞ্জের মধ্যে থেকে আপনি হয়তো ঘোরাফেরা করবেন, কোনোবার একটু কম আসবে, একটু বেশি আসবে, কিন্তু সেটা ব্রেক করাটা ডিফিকাল্ট হবে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে। কাজেই আপনাকে হয় এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, আদারওয়াইজ আপনাকে হচ্ছে একটু বড় টাইম নিয়ে তারপর হচ্ছে ওই সেকশনে উন্নতি করার চেষ্টা করতে হবে। তো খুব দ্রুত স্কোর ইমপ্রুভ করতে চাওয়াটা মানে হচ্ছে নিজের উপরে নিজেই আসলে বেশি স্ট্রেস এবং প্রেশার ক্রিয়েট করা। সেটা না করে আপনি হচ্ছে রেগুলার প্রবলেম সলভ করছেন কিনা এবং সেটা কিভাবে প্রবলেমটা নিয়ে হচ্ছে চিন্তা করবেন বা বেশি ফোকাস দেবেন, তাহলে হচ্ছে আপনি মানে খুব একটা ভয় পেয়ে যাবেন না বা ঘাবড়ে যাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় স্টেক খুব হাই করে রাখি। স্টেক হাই করে রাখা মানে কি, আমরা মনে করি যে আমরা ভালো খারাপ এভাবে ক্লাসিফাই করে ফেলি। অনেক সময় বলি যে 310 মানে খুব ভালো স্কোর, 309 মানে খুব খারাপ স্কোর, এভাবে ক্লাসিফাই করে ফেলি এবং যখন আমরা দেখি যে মক টেস্টে সেটার একটু এদিক সেদিক আসছে, আশেপাশে আসছে, একটু কম আসছে, তখন হচ্ছে খুব ভয় পেয়ে যাই বা হতাশ হয়ে পড়ি, পরীক্ষা পেছানোর কথা চিন্তা করি ইত্যাদি। তো আমরা যদি স্টেকটা একটু লো করি
তাহলে হচ্ছে এই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে জিআরই টোফেল অথবা যেই এক্সামই হোক না কেন, অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে একটা মাত্র অ্যাটেম্প্ট না, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এটার ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে আপনার খুব একটা খারাপ স্কোর আসবে, বাট আপনি আবার ট্রাই করতে পারবেন বা ইমপ্রুভ করতে পারবেন। এটা ভেবে রাখলে আপনার স্ট্রেসটা অনেক কমে আসবে, এবং আপনি হচ্ছে স্কোর কমে যাচ্ছে, স্কোর বেড়ে যাচ্ছে, কম আসলে কি হবে, এই জাতীয় অহেতুক দুশ্চিন্তা থেকে বের হয়ে এসে আপনি হচ্ছে পারপাসফুলি প্রিপারেশনের উপর আপনার মনোযোগটা দিতে পারবেন। টপিক থেকে টপিকে অনেক পার্থক্য আছে, এই জিনিসটা আমাদেরকে কিন্তু লার্নার হিসেবে রেকগনাইজ করতে হবে। এই জন্যই যখন আপনি কোনো কিছু শিখতে যান বা কোনো কিছুর জন্য প্রিপারেশন নেন, তখন মাইন্ডফুল হওয়াটা খুব জরুরি। আপনি দেখবেন যে কিছু কিছু সাবজেক্ট আছে যেটা এক রাত বসলেই 5-6 ঘন্টা সময় দিলেই আপনি পুরো জিনিসটার প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন, তাতে কোনো সমস্যা হয় না। আবার কিছু কিছু জিনিস আছে যে আপনার পুরো সেমিস্টার একটু একটু করে শিখতে হবে। আপনি এক রাতে শিখতে গেলে কিছু শিখতে পারবেন না, বা পরীক্ষার আগের রাত্রে বই খুলে বসলে আপনার কাছে সব কিছু এলোমেলো মনে হবে, বা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, মাথায় আকাশ ভেঙে পড়বে বা ঘাবড়ে যাবেন। এভাবে টপিক থেকে টপিকে, সাবজেক্ট থেকে সাবজেক্টে কিন্তু ভ্যারিয়েশন আছে, যেগুলো আমাদেরকে রেকগনাইজ করতে হবে। আর হচ্ছে ভোক্যাব জাতীয় বিষয় নিয়ে যদি আলাদা করে বলি, আমাদের অনেকের মধ্যেই একটা উইকনেস থাকে ভোক্যাব বিষয়ে, যে আমি হচ্ছে শব্দ তো পড়ার জন্য, মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য অনেক সময় দিচ্ছি, অনেক এফোর্ট দিচ্ছি, কিন্তু কিছুই মনে থাকছে না। এই জন্য আমাদেরকে হচ্ছে একটু মাইন্ডফুলি জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো কিছু শিখছি তখন সেটার আসল পারপাসটা কি এই ব্যাপারে আমরা ভুল করি। আমাদের কিন্তু শব্দ মুখস্থ করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শব্দগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়া, এবং শব্দগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা। শব্দ শেখার ক্ষেত্রে আপনি যদি মৌমাছির মতো ভন করে জাস্ট এতে এই ওয়ার্ড, বিতে ওই ওয়ার্ড এভাবে যদি পড়েন, তাহলে অ্যাডাল্টরা এভাবে হচ্ছে শিখতে পারে না। রিপিটেশন অনেকের ক্ষেত্রে কাজে দেয়, বাট বেশিরভাগের ক্ষেত্রেই কাজে দেয় না। আপনাকে যেটা করতে হবে, জিনিসটাকে এনগেজমেন্টে নিয়ে আসতে হবে। আপনাকে কয়েকবার জিনিসটা কোনো একটা সেন্টেন্সে বসিয়ে দেখতে হবে, কয়েকবার বলে দেখতে হবে, কয়েকবার প্রয়োগ করে দেখতে হবে। এভাবে করলে দেখা যাবে যে আপনি শব্দ হচ্ছে রিটেইন করতে পারছেন। আরও একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিস শেখার হচ্ছে একটা টাইম লিমিট থাকে। আপনি হচ্ছে রাতারাতি হচ্ছে ভোকাবে উন্নতি করতে পারবেন না, বা রাতারাতি হচ্ছে লং প্যাসেজ পড়ার মতো মাইন্ডসেট তৈরি করতে পারবেন না। এটার জন্য এই জন্যই আমি বলছি যে যখন আমরা প্রিপারেশনের জন্য টাইমটা সেট করি, তখন একটু বেশি সময় আমাদের সেট করাটা উচিত। আমরা একেবারে 2 সপ্তাহের জন্য জাস্ট টাইম নিয়ে হচ্ছে বসলাম আর হচ্ছে ভালো স্কোর পেয়ে গেলাম, ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কোনো কিছুর জন্যই এইভাবে জিনিসটা কাজ করে না। কাজেই আমাদের টাইম এবং পারপাস এটা যেমন ঠিক করা দরকার, এবং মাইন্ডফুল হওয়াটাও তেমনই জরুরি। তো এটার মূল কথা হচ্ছে যে আমরা যদি কেন ঘুম আসছে না ভেবে সারা রাত ছটফট করি, তাহলে সারা রাতেও ঘুম আসবে না। কাজেই পরীক্ষার রেজাল্টটা কেমন হবে এটা নিয়ে ভাবতে থাকলে আমাদের আসলে পরীক্ষার প্রিপারেশন হবে না। এই কারণেই আমাদের মাইন্ডফুলি, পারপাসফুলি এবং হচ্ছে প্ল্যান্ড ওয়েতে কোনো একটা এক্সামকে অ্যাপ্রোচ করা উচিত। তাহলেই হয়তো আমরা এক্সামের যে বিভিন্ন ধরন, সাফল্যের যে ধরন, সেগুলোকে হচ্ছে ধরতে পারবো। তো আশা করি বিভিন্ন রকম এক্সামিনি যারা আছেন, যারা হচ্ছে জবের জন্য পরীক্ষা দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, যারা জিআরই টোফেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা যারা ইন জেনারেল স্টুডেন্ট এবং হরহামেশাই রেগুলারলি হচ্ছে এক্সাম সিচুয়েশনে এক্সপোজড হন এবং এই বিষয়টা নিয়ে অনেক স্ট্রেসে থাকেন, তাদেরকে একটু বেটার মাইন্ডসেট বা অ্যাপ্রোচ নিয়ে এগোতে এই এপিসোডটা সাহায্য করবে এবং কাজে আসবে। যদি কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।